সুকুমার রায়ের সেই চেনা কাতুকুতু বুড়োর কথা মনে আছে, যার গল্প শুনলে হাসির চেয়ে রহস্য আর অস্বস্তি বেশি হতো? কি হবে যদি সেই রূপকথার গল্পটাই কাল হয়ে নেমে আসে? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলির পরিচালনা এবং অভিনয় দিয়ে তৈরি কাতুকুতু বুড়ো সিনেমার সম্পূর্ণ প্লট, হিডেন মিনিং এবং ক্লাইম্যাক্সের সেই টুইস্ট। কেদার আর পারোর গল্পটা ভালোবাসা দিয়ে শুরু হলেও কাতুকুতু বুড়ো শুধু একটা প্রেম কাহিনী নয়। ছবির কেন্দ্রবিন্দু কেদারকে শৈশবের ট্রমা তাড়িয়ে বেড়ায় সর্বক্ষণ। পাড়ার এক কাকু সেই শৈশবেই তার উপর যৌন নির্যাতন করেছিল। মেয়েদের উপর যেমন ফিজিক্যাল অ্যাবিউজড হয়, তেমনি ছেলেদেরও হয়। ছেলেদেরও গুড টাচ ব্যাড টাচ হয়। কেদার সেসব কথা স্পষ্ট করে বলতে পারিনি কখনো। 6-7 বছর বয়স থেকেই ছেলেটার সঙ্গী তার বাবার দেওয়া ছোট্ট পুতুল কেবি, অর্থাৎ কাতুকুতু বুড়ো। অন্তর্মুখী কেদারের কথা বলার সঙ্গী ওই সুপার পুতুল। অতীতের অবাঞ্ছিত ছোঁয়ার স্মৃতি তার মনে জন্ম দিয়েছে অবদমিত রাগ আর তীব্র ঘৃণা, সেই সঙ্গে স্পর্শের প্রতি গভীর অনীহা। কারো স্পর্শে ওর গা গুলিয়ে ওঠে, বমি পায়, অস্বস্তি লাগে। ফলে যখন অফিসের সহকর্মী পারমিতার সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, কেদার সামান্য স্পর্শেই গুটিয়ে যায়। কারণ ও নিজের চারপাশে একটা দেওয়াল তুলে ফেলেছে। মেয়েটা বুঝতে পারে কেদারের মনে জমে থাকা যন্ত্রণার অভিঘাত। ততদিনে কেদার সমাজের ময়লা সাফ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেই পথে তার সঙ্গী কেবি, সেই সুপার পুতুল হয়ে উঠেছে তারই অল্টার ইগো K2। একজন নরম ভালো মানুষ কেদার, অন্যজন বেগুনি সুপারম্যান। দুই সত্তা চলে হাত ধরাধরি করে। এখন প্রশ্ন, প্রতিশোধের নেশা চাপলে কি থামানো যায় এই মানসিক অস্থিরতা, শারীরিক হেনস্থা, অস্বস্তিকর অতীত এড়িয়ে? পারবে কেদারের ভিতরের দৈত্যকে শান্ত করতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা দুটো আলাদা আলাদা সময়ের দৃশ্য একই সাথে দেখতে পাই। প্রথম দৃশ্যেই একটা বাচ্চা ছেলের হাতে রয়েছে সেই ছোট্ট খেলনা পুতুলটি। হ্যাঁ, এই বাচ্চাটি হলো কেদার বড়ুয়া। কেদারকে স্কুলে সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো কবিতাটি বলতে বলা হয়েছে। 2-4 লাইন বলার পরই ও আটকে যাচ্ছে। তাতে আরো বকুনি খাচ্ছে কেদার। একসময় টিচার রেগে গিয়ে কেদারকে কান ধরে বেঞ্চের উপর দাঁড়াতে বলল। কেদার দাঁড়ালে আমরা দেখি ওর প্যান্টের পিছনে রক্তের দাগ লেগে রয়েছে। অন্যদিকে অপর দৃশ্যে একজন প্রাপ্তবয়স্ক ছেলেকে পুলিশ হাজির করলো কোর্টে। প্রতিপক্ষের উকিল জিজ্ঞেস করলো, সত্যি কথা বলো, তুমি খুন করেছো? ছেলেটা বলল, না, আমি খুন করিনি, কিন্তু কে করেছে আমি জানি। তারপর ছেলেটি একটি ছোট্ট পুতুল দেখিয়ে বলল, কাতুকুতু বুড়ো। বন্ধুরা, এবার সম্পূর্ণ ঘটনাটা জানতে হলে আমাদের বেশ কিছুদিন আগে যেতে হবে। কেদার বড়ুয়া এই 2 মাস হলো একটা কুরিয়ার কোম্পানিতে কাজ শুরু করেছে। ওর বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশ খানিকটা। তবুও কেদার হেঁটেই অফিস যায়। কোনোদিন বাসে বা টোটো অটোয় করে যায় না। খুবই ধীরে ধীরে নিজের গা বাঁচাতে বাঁচাতে কেদার অফিসে এসে পৌঁছায়। ওখানে এক অফিস কলিগ পারমিতা কেদারের জন্য কেক কাটিং এর ব্যবস্থা করেছে, কারণ আজ কেদারের জন্মদিন। অফিসের বাকি কলিগরা এবং অফিসের ম্যানেজার সুব্রত বিশ্বাসও জড়ো হয়েছে। কেদার এলে সুব্রত ওর গায়ে হাত রেখে বলল, বয়স কত হলো? কেদারের শরীর টাচ করার সাথে সাথেই ওর লোম দাঁড়িয়ে উঠল। চোখের ডিমিতেও পরিবর্তন লক্ষ্য করা গেল। কেদার ওর শরীর থেকে হাতটা সরিয়ে দিয়ে বলল, 25 বছর। কেদার প্রতিদিন হেঁটে আসে বলে কোম্পানি থেকে ওকে একটা সাইকেল গিফট করা হয়। যাই হোক, সবাই আনন্দ করে কেক কাটার পর স্বাভাবিকভাবেই কেদারকে কেকটা মুখে মাখানোর সময় কেদার তাতে একটা অদ্ভুত ব্যবহার করতে থাকে। বারবার বলে, করোনা করোনা, ছেড়ে দাও। কেদার রেগে গিয়ে কোনোভাবে ওদের ছাড়িয়ে নিয়ে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে একটা ওষুধ খেয়ে ও কিছুটা শান্ত হয়। তারপর নিজের টেবিলে এসে বসে। পারমিতা ওকে একটা চকলেট আর একটা ছোট্ট ড্রয়িং বুক গিফট করে। অফিস শেষ হলে কেদার সাইকেলে করে চলেই যাচ্ছিল। পারো ওকে দাঁড় করিয়ে বলল, ওয়ে, ওভারটেক করছো কেন? বাস স্ট্যান্ড অব্দি এগিয়ে দাও। কেদার বলল, হ্যাঁ চলো। পারো বলল, তখন অমন দুম করে রেগে গেলে কেন? ওরা তো ইয়ার্কি মারছিল। কেদার বলল, হ্যাঁ জানি, কিন্তু আমার না ভালো লাগে না, কিরকম একটা অস্বস্তি হয়।
পারো বলল, কাতুকুতু? কেদার বলল, না, আমার গায়ে কেউ টাচ করলে গায়ে কাঁটা দাঁড়ায়, দম আটকে আসে, সেই জন্যই তো বাস অটো অ্যাভয়েড করি, হেঁটে আসি। মা ছাড়া অন্য কোনো মানুষ টাচ করলেই আমার এই প্রবলেমটা হয়। বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে যে কি শান্তি লাগে। মা হেসে বলে, সারা জীবন কি আমায় জড়িয়ে ধরে থাকবি বুড়ো? পারো বলল, তোমার ডাক নাম বুড়ো? আমারও তো বুড়ি, কি অদ্ভুত মিল দেখো। দুজনে হাসতে হাসতে আবারও পারোর হাতটা কেদারের গায়ে টাচ হয়ে যায়। তখন কেদার আবার আগেকার মতো গুটিয়ে যায়। যাই হোক, এবার বাড়ি ফেরার সময় পাড়ার এক পাগল কাকু দোতলা থেকে কেদারকে দেখে বলল, বুড়ো এসেছে, বুড়োর হলুদ গেঞ্জি, এরকম করে বারবার করে বলে যেতে থাকলো। ওই পাগল লোকটির ভাই সুব্রত বিশ্বাস এসে ওকে ভিতরে নিয়ে গেল। বাড়ি ফিরে ওর জ্যাঠাইকে একটা নতুন সিগারেটের প্যাকেট দিল কেদার, বার্থডে স্পেশাল হিসেবে। তারপর ওর মাকে জড়িয়ে ধরলো। এবার নিজের ঘরে যায় কেদার, যেখানে কেদারের সেই কাতুকুতু বুড়ো পুতুলটা রাখা রয়েছে, যাকে কেদার কেবি বলে ডাকে। পারোর দেওয়া চকলেটটা কেদার সেখানে রাখলো, বলে এটা তোর জন্য নিয়ে এসেছি। সেই সময় পারো মেসেজ করলে কেবিকে জিজ্ঞেস করে মেসেজের রিপ্লাই দিল কেদার। হ্যাঁ, কেদার কেবির সাথে কথা বলে। কেবি ওর কাছে একজন জীবন্ত সুপারম্যান। তখনই কেদারের জেঠু এসে একটা পালক দিয়ে বলল, আমার ঠাকুরদা কেশব বড়ুয়া আন্দামানের সেলুলার জেল থেকে এতে করে ডায়েরি লিখতেন। তোর ছেলে বা মেয়ের বয়স যখন 25 বছর হবে তখন ওদেরও এটা দিয়ে দিস। এটা আমাদের বংশের প্রতিবাদের ইতিহাস, খুবই যত্ন করে রাখিস এটাকে। এবার ঘুমিয়ে পড়ল কেদার। তখনই সেই কাতুকুতু বুড়ো এসে বলল, মেয়েটা ভালো, ওকে ঠকাস না। কেদার বলল, আমি আজ পর্যন্ত কাউকে ঠকাইনি। কেবি বলল, কিন্তু তুই ওকে কেন বললি যে তুই একা থাকিস, তোর অনেক কষ্ট? বলতে বলতে খুবই কাতুকুতু দিতে শুরু করলো কেদারকে। কেদার বলল, করিস না। ও ছটফট করতে শুরু করলো। তখনই ঘুমটা ভেঙে যায় কেদারের। আজ পারো আর কেদার দুজনেই বেশ ফুরফুরে মন নিয়ে অফিসে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে ঘোরাফেরা, আড্ডা, এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে দুজনেই। একটা রেস্টুরেন্টে খেতে বসে কেদারের হাতে হাত রাখতে গেলে কেদার আবার হাতটা সরিয়ে নিল। কেদার বলল, ছোটবেলা থেকেই আমার সাথে যা যা ঘটেছে, ভয়ে আতঙ্কে ইট চাপাতে চাপাতে আমার সামনে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। আমি বুঝতে পারি কিন্তু ভাঙতে পারি না। যতবার কাউকে ভালো লেগেছে ততবারই ওই পাঁচিলে গিয়ে ধাক্কা খেয়েছি। পারো বলল, আমিও ছোটবেলায় অনেক পাঁচিল টপকেছি, খুব ডান পিঠে ছিলাম কিনা। তুমি চিন্তা করো না, ওপারে ঠিক পৌঁছে যাব আমি। তোমার এই কথাগুলো একজন থেরাপিস্টকে বলা দরকার। একটা কার্ড দিয়ে পারো বলল, যদি মনে হয় এনার কাছে যেতে পারো। আমিও যেতাম। কেদার বলল, তোমার কিসের সমস্যা? পারো বলল, পাঁচিলের ব্যাপারটা কি তোমার একার সম্পত্তি? রাত্রে বাড়ি ফিরে কেদার দেখলো পাড়ার বিপ্লব কাকু আর কাকিমা ওর ছেলেকে নিয়ে বেড়াতে এসেছে। আসলে বিপ্লবের ছেলে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ জিতেছে, তাই মিষ্টি দিতে এসেছে বিপ্লব কাকু। কেদার ওদের দেখেই নিজের ঘরে ঢুকে যাচ্ছিল, কিন্তু তখনই ওর মা বলল, এভাবে চলে যাস না, আয় এখানে বস। কেদার বসলে বিপ্লব কাকু সামনে এসে জোর করে ওকে মিষ্টি খাওয়াতে যায়। ফলে কেদারের আবার অস্বস্তি হয়। এবার কেদার মার কথা না শুনে নিজের ঘরে চলে যায়। পরদিন পারো কেদারকে নিয়ে গেল সেই থেরাপিস্টের কাছে। কেদার নিজের বানানো নেট থেকে করা একটা প্রেসক্রিপশন ম্যাডামকে দিল। বলল, এটা আমি নিজেই বানিয়েছি, নইলে ওষুধের দোকান থেকে ওষুধ দিচ্ছিল না। এতদিন কেদার নেট থেকে ওর রোগটা সম্পর্কে জেনে সেখানে রেকমেন্ড করা কতগুলো ওষুধ সমানে খেয়ে যাচ্ছিল। স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার বা হ্যাফেফোবিয়া, ফিয়ার অফ টাচ, এসব ওষুধ ও সমানে খেয়ে যাচ্ছিল এতদিন। ম্যাডাম ওকে ওই ওষুধগুলো খেতে বারণ করে দিয়ে নিজে ওষুধ দিয়ে দিলেন আর বকে বললেন, এভাবে নিজে থেকে কখনোই ওষুধ খাওয়া যায় না। এরপর থেরাপিস্ট কেদারকে একটা ভিডিও পাঠিয়ে নিয়মিত ওটা দেখতে বললেন। থেরাপিস্ট জিজ্ঞেস করলেন, রেগে গেলে কি করো? কেদার বলল, 500 থেকে উল্টো গুনি, গান শুনি, ফিজিক্যাল এক্সারসাইজ করি। লাস্ট খুব রেগে গিয়েছিলাম কলেজের ফ্রেশার্স পার্টিতে। হ্যান্ডশেক করতে গিয়ে হাত কাঁপছিল বলে একটা ছেলে ন্যাকাশি ন্যাকাশি বলে রাগাতে শুরু করেছিল। রাগ সামলাতে না পেরে হাত চালিয়ে দিয়েছিলাম। 4 দিন হাসপাতালে ছিল ছেলেটা। আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে, এই বলে কেদার কাতুকুতু বুড়োর পুতুলটা টেবিলে রাখলো। কেদার বলল, ও আমার সাথে কথা বলে। আমার বাবার দেওয়া লাস্ট খেলনা এটা। তখন আমার 7-8 বছর বয়স। এর পরের বছরই বাবা চলে গেলেন। ম্যাডাম বললেন,
যে গলাটা তোমার সাথে কথা বলে, আজ হয়তো সে তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু কাল আবার অ্যানিমিও তো হয়ে যেতে পারে। অফিসে বসে কেদার ম্যাডামের দেওয়া ভিডিওটা দেখছিল। তাতে রাগ না করা নিয়ে ভীষণ জ্ঞান দেওয়া রয়েছে। কেদার হেডফোনে দেখছিল ভিডিওটা। একসময় কেদার দেখলো পারোকে নিয়ে কলিগরা কিরকম হাসাহাসি করছে। হেডফোন খুললে কেদার শুনলো একজন কলিগ পারোকে বলছে, 200% তুই নিজের যোগ্যতায় প্রমোশনটা পেয়েছিস। পারো বলল, মানে? একজন বলল, ন্যাকামোটা করিস না পারমিতা, সবাই জানে, দুদিন পর ওই ক্যাবলাটাও জেনে যাবে, তখন এই টুকটাক চকলেট দিয়ে তো আর কাজ হবে না। পারো বলল, কি জানো কি তোমরা? এই বলে একটা খিস্তি দিল। একটা লোক বলল, আমাদের খিস্তি দিচ্ছ আর ম্যানেজারকে হামি, আমাদেরও একটা হামি দাও না। পারো সোজা সেই লোকটাকে সপাটে একটা চড় বসালো। লোকটা পারোর হাত ধরে টেনে বলল, তোর এত বড় সাহস! ব্যাস, কেদারের সেটা দেখে আর সবটা শুনে মাথা এতটাই গরম হয়ে যায় যে ও উঠে গিয়ে একদম সুপারম্যানের মতো পারোর সাথে নোংরামি করা লোকগুলোকে মেরে হাত পা দাঁত ভেঙে ফেলে রেখে দেয়। এখন কেদারের মধ্যে যেন আসরিক শক্তি ভর করেছে। পারো ওকে থামাতে পারছে না। সেখানে ছুটে এলো সাফাই কর্মী রবিন গোমস। সবকটাকে মেরে ফেলে রেখে কেদার পারোকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি। তখনই ম্যানেজার এসে বলল, এগুলো কি হচ্ছে আমার অফিসে? কে করলো এগুলো? একজন বলে উঠল, কেদার বড়ুয়া। ম্যানেজার সোজা কেদারকে অফিস থেকে বার করে দিল। পারো বেরিয়ে এলো ওর সাথে। বাড়ি ফিরবার সময় পারো বলল, ম্যানেজার সুব্রত বিশ্বাস আমায় আটকে রাখতো অফিস ছুটির পরও, নানান অছিলায় ঝুঁকে পড়তো, পিঠে হাত দিত। একদিন এমন বাড়াবাড়ি করলো আমি HR কে কমপ্লেন করতে বাধ্য হলাম, কিন্তু তাতে কিছুই হলো না। ম্যানেজার রয়ে গেল ম্যানেজারের জায়গায়। অফিসের নোংরা গসিপের শিকার হলাম আমি। বাইরে কোথাও চাকরি নেই তো 10 জায়গায় অ্যাপ্লাই করেছি। মায়ের ট্রিটমেন্ট, সংসার চালানো, কিছুই তো চলে না এটুকু টাকায়, তাই সহ্য করে থেকে গেছি। এই প্রথম আমার হয়ে কেউ প্রতিবাদ করলো। আচ্ছা, তুমি যে অমন করে আমাকে জড়িয়ে ধরলে, তোমার তখন কোনো অস্বস্তি হয়নি? কেদার বলল, তোমার হাতটা ওরা ধরার সময় আমার মাথায় আগুন ধরে গেল, তখন সত্যি আমার কোনো সমস্যা হয়নি। পারো বলল, এখন ছুলে হবে? বলে হাতটা ছুতে গেলে আবারও কেদারের সেই অস্বস্তি হতে থাকলো। রাস্তায় পথ চলাকালীন হঠাৎ একটা পুলিশের জিপ এসে থামলো ওদের সামনে এবং এই মারপিটের জন্য কেদারকে থানায় নিয়ে যায়। অফিসার বলে, নিজের গার্লফ্রেন্ডকে এরকম কথা বলেছে বলে এত রাগ? কেদার বলল, অন্য কোনো মেয়ে, ইভেন ছেলে হলেও আমি এই একই কাজ করতাম, আবারও করব। সামনে সেলের ভিতরে একজন লোককে প্রচুর মারধর করা হচ্ছিল। অফিসার তা দেখিয়ে বলল, আর 1 ইঞ্চি এদিক ওদিক হলেই লোকটা স্পটেই মরে যেত। কেউ মরেনি বলে তুই সেলের এদিকে আছিস, যা বাড়ি যা। বাড়ি ফিরে এলে কেদারকে থানায় ধরে নিয়ে গিয়েছিল বলে ওর জেঠু ওকে ভীষণ বকাবকি করে বলল, এটা ভদ্রলোকের বাড়ি, কোনো রকম থানা পুলিশ এখানে চলবে না। কেদার বলল, হ্যাঁ, সেটা আমি ছোটবেলা থেকেই খুব ভালোভাবেই জানি। তোমাদের সেই ভদ্রলোক সাজার জন্যই তো আজ আমার এই অবস্থা। পাশের বাড়ির ওই শয়তানটাকে তো জেলে পাঠাতে পারলে না, তাতে একটা ছোট বাচ্চার জীবন নষ্ট হলে হোক। আবার সেই বাড়ির লোকেদের সাথেই কত আতিথেয়তা, কত কত রসগোল্লা। ছোটবেলায় আমার পা ছুঁয়ে রক্ত নেমে আসতো, কিন্তু না, কিছু বলা যাবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামী পরিবার, একটা ঐতিহ্য আছে না। জেঠু রেগে গিয়ে বলল, হ্যাঁ সেটাই, এই বাড়িতে ওভাবেই থাকতে হবে, নইলে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যা। কেদার কাঁদতে কাঁদতে ওর ঘরে গেল। সেখানে আবার হাজির হলো K2। বলল, এবার কোথায় যাবি? পারোর বাড়ি যাস না কিন্তু, ওখানেও এইরকমই সেম একটা বাবা আছে। নিজের ব্যাগটা আর কেবিকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেদার উঠল বস্তিতে। অফিসের সেই সাফাই কর্মী রবিন গোমসের বাড়ি। রবিন সাধ্যমতো ওকে কিছু খেতে দিল, তারপরে নিজে ড্রিঙ্ক করতে করতে বলল, আমার মেয়েটা ওখানে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল। কি রক্ত, সব আমি নিজের হাতে পরিষ্কার করেছি। ওর বরটা মানব দাস আমার মেয়েটাকে খুব টর্চার করত, রোজ মারধর করত। শরীর খারাপ, মন খারাপ, কিচ্ছু মানতো না। পুলিশ কেস করেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি। কেদার টেবিলে ধুলো পড়া একটা ফটোর দিকে তাকিয়ে বলল, ওটা হলো মানব দাস? গোমস বলল, বেইমানের বাচ্চা, আমার দেওয়া ট্যাক্সি চালিয়ে পেট চালায়। কেদার বলল, আমার ডাক্তার আমায় বলেছিল যে পৃথিবীটাকে সুন্দর করতে হলে মন থেকে ময়লা সাফ করতে হবে।
মুছে মুছে সবকিছু পরিষ্কার করতে হবে। ছবিতে ট্যাক্সিটাও রয়েছে, তাই সেই ট্যাক্সির নাম্বারটা দেখে নিল কেদার। কেটু বলল, এটাই হলো ডেভিলের পিন কোড। কেদার ওর ল্যাপটপে মানব দাসের সমস্ত বায়োডাটা বার করলো, তারপর ওর পিছু নিয়ে ওর ভাড়া বাড়ি পর্যন্ত চলে গেল। ভালো করে নোটিশ করলো মানব দাসের খুঁটিনাটি। এদিকে ওর মা ওকে বারবার করে ফোন করলেও কেদার সেটা কেটে দিচ্ছে। ওর মাথায় এখন একটাই চিন্তা, মানব দাস। একদিন সন্ধ্যাবেলা একটা দোকানের সামনে মানবের মুখোমুখি এসে দাঁড়ালো কেদার। বলল, আপনি মানব দাস? আমি লালবাজার ভিজিল্যান্ট ইউনিট থেকে এসেছি। আপনার গাড়ির রেজিস্ট্রেশন আপনার স্ত্রী রীতা গোমসের নামে। রীতা গোমস 2016 সালের 14ই জুলাই আত্মহত্যা করেছিল। মানব বলল, হ্যাঁ, কি হয়েছে বলুন। ওদিকে অফিসে পারো রবিন গোমসকে বলল, তোমার সাথে কেদারের কথা হয়েছে গো, আমাকে তো শুধু হ্যাঁ না এসবই লিখছে। তখনই পারোর মোবাইলে একটা ঠিকানা এলো, কেদার ওকে দেখা করবার জন্য ডেকেছে। ওদিকে মানবের এই গাড়িতে উঠে বসে কেদার বলল, আমার বস একটা জায়গায় ওয়েট করছে, যদি বুঝিয়ে সুঝিয়ে কিছু করতে পারেন তো করুন, নইলে আপনার গাড়ি বাজেয়াপ্ত করা হবে। একটা অন্ধকার জায়গা দিয়ে যাবার সময় কেদার ওর পুতুলটাকে দেখিয়ে বলল, এটা হলো আমার বস। মানব বলল, কি বলছেন এসব ফালতু কথা? কেদার বলল, গীতাকে বিয়ের পর থেকে যে অত্যাচার করে গেলি, বউ মানেই তোর অধিকার, তোর খেলনা, তাহলে এবার তোর বাকি খেলাটা আমার পার্টনার বুঝে নি। কেদার দেখলো ড্রাইভারের পাশের সিটে কেটু বসে আছে। মানব দাসকে কাতুকুতু দিতে দিতে কেদার কাতুকুতু বুড়ো কবিতাটা বলে যেতে থাকলো। মানব দাসের গলা চেপে ধরলো কেদার, বলল, কাল 10টায় এখানে এসে ডবল টাকা ফেরত দিবি, গোমসের পায়ে ধরে ক্ষমা চাইবি। কিন্তু ওই যে বলেছি, এই সময় কেদারের কোনো হুঁশ থাকে না, ওর শরীরে অসুর ভর করে। অত্যধিক প্রেসারে মানব দাস দম বন্ধ হয়ে মরেই গেল। তখন কেদার ভয় পেয়ে যায়, কিন্তু কেটু বলে, আরে রিল্যাক্স, কোনো দাগও তো হয়নি লোকটার গলায়, একটা বাজে লোক, এটা মার্ডার না সুইসাইড বলতো ভাই? আমার ভোট কিন্তু সুইসাইডের দিকে। এরপর সন্ধ্যাবেলা গোমসের বাড়িতে এলো পারো। এখানকার ঠিকানাটাই তো পাঠানো হয়েছিল, কিন্তু এটা যে গোমসের বাড়ি সেটা জানতে পেরে পারো বলল, ও তুমি তাহলে কেদারের বন্ধু। ঘরে ঢুকলে কেদার ওকে জড়িয়ে ধরে। পারো অবাক হয়ে বলল, কি হয়েছে বলো তো তোমার? তুমি তো কাউকে ছোঁও না, কি করে এসেছো তুমি? কেদার বলল, ট্রিটমেন্ট, ডাক্তারের ওষুধ কাজে দিচ্ছে তাহলে আমার, দেখো আমি সেরে উঠছি। কিন্তু পারো ওর ঘাড়ের কাছে ক্ষতটা দেখে বলল, না, তুমি নিশ্চয়ই কোনো মারামারি করে এসছো, তার মানে মারপিট করবার পর তোমার টাচে কোনো প্রবলেম হয় না। এবার কেদার বলল সব ঘটনাটা। পারো বলল, এভাবে তুমি নর্মাল হতে পারবে না, তোমার স্টেবিলিটি দরকার, তোমাকে আবার চাকরি জয়েন করতে হবে। আমি ম্যানেজারকে বলে এসেছি, HR কে ফোন করে তো কিছু হয়নি, এবার সোশ্যাল মিডিয়াতে মুখ খুলবো। ম্যানেজার বলল, রাগের মাথায় তো লোকে কত কিছু বলে, তুমি বরং নেক্সট শনিবার সন্ধ্যাবেলা 8:30টার সময় আমার অফিসে আসবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করব। কেদার বলল, না, তুমি একা যেও না পারো। পারো বলল, আমাকে একাই যেতে হবে। ওর আর কিছু করবার সাহস হবে না, এটা করলে একদিন দেখবে সব কিছু আমাদের ঠিক হয়ে যাবে। পরদিন সকালে পেপারে মানব দাসের মৃত্যুর খবরটা বেরিয়েছে। গোমস এসে কেদারকে ঘুম থেকে জাগিয়ে বলল, এটা কি? এটা করার কথা আমি ভাবিনি ভাবছো? কাঁদতে কাঁদতে গোমস বলল, এটা কি করলে তুমি? অন্যদিকে থানায় মানবের পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, কার্ডিয়াক অ্যারেস্ট আর হাইপক্সিয়া, গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই। অফিসার ওর সহকর্মীকে মানবের যাবতীয় ফাইল বার করতে বলল। এবার শনিবার সন্ধ্যাবেলা পারো ম্যানেজারের কাছে এলো। অফিসে তখন আর কেউ ছিল না। ম্যানেজার সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিল, যদিও পারো সেটা জানতেই পারলো না। ম্যানেজার বলল, তোমার সব শর্তে আমি রাজি আছি, তুমি বাইরের লোককে প্লিজ কিছু বলো না, তোমার প্রমোশন, তোমার স্যালারি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কথাগুলো বলতে বলতে পারোর দিকে এগিয়ে আসছিল ম্যানেজার সুব্রত বিশ্বাস। একসময় আচমকাই পারোর হাত দুটো ধরে নিয়ে পিছনে বেঁধে দিল সুব্রত, পারো কিছু বুঝতে পারার আগেই। তারপর ওকে টেনে স্টোর রুমে নিয়ে গেল। একটা ফাঁসির দড়ি তৈরি করাই রয়েছে। ম্যানেজার বলল, কালকের খবর হবে লজ্জায় অপমানে অফিসের মধ্যেই আত্মহত্যা করেছে পারমিতা। সেই মুহূর্তেই কেদার গোমসকে নিয়ে সেখানে এসে পড়ে এবং পারমিতার জন্য তৈরি করা দড়িতে সুব্রতর মুখটাই ঢুকিয়ে দেওয়া হয়। কেদার বলল, নতুন জেনারেশন বড্ড বেশি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় ম্যানেজার বাবু, এবার আমি আপনাকে প্রমোশন দেব, অনেক উপরের পোস্ট। প্রথমে সুব্রতর পায়ে পালকে করে কাতুকুতু দিতে শুরু করলো কেদার। ওর উদ্দেশ্য তখনও মেরে ফেলার মতো ছিল না, কিন্তু আচমকা পারো এসে টুলটাকে লাথি মেরে সরিয়ে দিল আর ঝুলে গিয়ে সুব্রত বিশ্বাসের মৃত্যু হয়।
পরদিন যথারীতি ঘটনাস্থলে পুলিশ আসে। অফিসার সেখানে একটা সুইসাইড মেল পায়, যেখানে পারোর উপর করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে সুব্রত বিশ্বাস এবং আত্মগ্লানিতে ও আত্মহত্যা করেছে এরকমটাই লিখে গেছে। চারপাশটা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ফুটপ্রিন্ট পর্যন্ত নেই। সুইসাইড করার আগে সব সিসিটিভি ক্যামেরাগুলো তো নিজেই বন্ধ করে দিয়েছিল সুব্রত বিশ্বাস, কিন্তু যে সুইসাইড করেছে তারও কোনো ফুটপ্রিন্ট নেই। এটাই খটকা লাগলো অফিসারের। গোমস এসে বলল, আমি পরিষ্কার করতে গিয়ে প্রথম দেখেছি মৃতদেহটাকে। এরপর পারো গেল ওর থেরাপিস্টের কাছে, বলল আমি একটা রিলেশনশিপে আছি, ছেলেটা আমাকে নিয়ে ওভার প্রসেসিভ, নিজে খুবই একা কিন্তু আমায় সবসময় আগলে রাখে। থেরাপিস্ট বলল, আসলে যে কোনোদিন ভালোবাসা পায়নি সে যখন ভালোবাসা পায় তখন সে পুরো দুনিয়াটাই ভালোবাসার জন্য উল্টে পাল্টে দেয়। তুমি খুবই লাকি, কজন এমন ভালোবাসা পায়। ওদিকে কেদার বাড়ি গেল ওর আরো কিছু জিনিস নিয়ে আসতে। ঘরটা দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা, বসে বসে ড্রয়িং করার কথা। কিন্তু আবার সেই ঘরের খাটেই শুয়ে রয়েছে কেটু, মানে কাতুকুতু বুড়ো। এবার মানব দাসের ফাইলটা এলো অফিসারের কাছে। এখানে একটা এফআইআর রয়েছে ধর্ষণের, আর সেটা করেছে রবিন গোমস ওর মেয়েকে মারার জন্য। বাস দুয়ে দুয়ে চার করে ফেললো অফিসার আর পৌঁছে গেল গোমসের বাড়ি। বললো তোমার বাড়ি সার্চ করব। গোমস সাহস জুগিয়ে বলল, কিন্তু স্যার ওয়ারেন্ট এনেছেন? কে শোনে কার কথা। ততক্ষণে যা দেখার দেখে নিয়েছে অফিসার। তারপর কেদারের ছোট্ট বার্থডে গিফট বইটা গোমসের হাতে দিয়ে বলল, আমাদের আবার দেখা হবে। তুমি যে যে মিথ্যাগুলো আমাকে বললে যে তোমার বাড়িতে কেউ থাকে না, তাহলে এগুলো কি? নিশ্চয়ই কোনো ভাড়াটে। ওদিকে পারোর প্রমোশন হয়েছে, ওকে বাইরে চলে যেতে হবে, কোনো উপায় নেই, বাড়ির যা অবস্থা। কেদার বলল, তুমি যাও, এমনিতে আমারও এখানে আর থাকা সেফ নয়, একটু টাকা জমিয়ে নি, তারপর তোমার কাছে চলে যাব। ওরা স্বপ্ন দেখছে বিয়ে থা করে সুখে সংসার করার। রাত্রে বাড়ি ফিরলে গোমস বলল, কতবার ফোন করছি, তাড়াতাড়ি করে তোমার জিনিসপত্রগুলো নিয়ে পিছনের দরজা দিয়ে পালাও, পুলিশ আসছে। কেদার পালালে সত্যিই সেখানে অফিসার এসে পৌঁছালো। বাড়িতে কাউকে দেখতে না পেয়ে পিছনের রাস্তা দেখতে গেল। সেখানে অফিসার কেদারের থেরাপিস্টের কার্ডটা কুড়িয়ে পেল। গোমস একটা ভাঙা জাহাজে কেদারের থাকার ব্যবস্থা করেছে, যেখানে একটি মাত্র ভাঙা তক্তা ছাড়া আর কিচ্ছু নেই। দুটো শুকনো বিস্কুট খেয়ে সেখানে বসলো কেদার আর ওর নিজের পরিণতির কথা ভাবলো। হাজার কাঁদলেও ওর চোখের জল কেউ দেখতেই পেল না। কেটু এসে ওকে সান্ত্বনা দিল। কেদার বলল, এবার আমাদের কাতুকুতু বুড়োর চ্যাপ্টারটা শেষ করতে হবে। আমি কিন্তু তোমার মতো হতে চাইনি, আর মাত্র একটাই টার্গেট, তারপর সব শেষ। ওদিকে অফিসার পৌঁছে গেছে কেদারের থেরাপিস্টের কাছে। থেরাপিস্ট অফিসারকে কেদারের রোগটার কথা বললেন এবং বললেন কেদারকে জানতে হলে আগে ওর শৈশবকে জানতে হবে। এদিকে কেদার এসে পৌঁছালো ওর শৈশবের পাড়ার টিচার বিপ্লব বিশ্বাসের বাড়ি। কেদারের কাছে খবর ছিল বিপ্লবের স্ত্রী আর ছেলে বাড়িতে নেই। এটাই সুযোগ। বিপ্লব এমন ব্যবহার করছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কিন্তু কেদার ওর উপর করা যৌন হেনস্থাগুলো সব মনে করিয়ে দিল। বিপ্লব বলল, দেখ ওসব অল্প বয়সের ভুল, আমাকে ক্ষমা করে দে, আমার এখন একটা বাচ্চা আছে। কেদার বলল, তোমার ছেলের সাথেও করেছো নাকি ওসব? বিপ্লব বলল, এসব কি বলছিস তুই? কেদার বলল, ও পরের ছেলে বলে যা খুশি করতে পারো। আর এই গানগুলো তুমি এখনো শুনছো? মনে আছে ঠিক বিকেল 5টার সময় যখন আমি পড়তে আসতাম তখনও তুমি এই গানগুলোই বাজাতে। এখন বন্ধ করো। ল্যাপটপে গানগুলো বন্ধ করতে গিয়ে কেদার আবার বিপ্লবের একটা অশ্লীল ভিডিও দেখে ফেলল। এবার কেদার বলল, ভেবেছিলাম ক্ষমা করে দেব, কিন্তু দেখছি তুমি এখনো বদলাওনি, সবটাই নাটক, তুমি একটা শয়তান। কেদার বিপ্লবকে টানতে টানতে বারান্দায় নিয়ে গেল। বিপ্লব অনেক হাতে পায়ে ধরলেও কোনো কথাই কানে গেল না কেদারের। ও ধাক্কা দিয়ে বিপ্লবকে নিচে ফেলে দেয়। বিপ্লবের সেই পাগল দাদাটা সবটাই দেখলো, কিন্তু লোকটা পাগল হলেও ছোটবেলা থেকে কেদারকে খুবই ভালোবাসে। এদিকে কেদারের বাড়ির কাজের মেয়ে এসে ওর মাকে খবর দিল পাড়ার বিপ্লবদা ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। তখন অলরেডি অফিসার কেদারের ঘরেই বসেছিল এবং কেদারের মায়ের মুখ থেকে এই বিপ্লবের নোংরামির কথা সবকিছু শুনে ফেলেছে। এরপর অফিসার বিপ্লবের বাড়িতে ফোর্স নিয়ে গিয়ে তার বডি পোস্টমর্টম করতে পাঠালো।
টেবিলে বিপ্লবেরও একটা সুইসাইড নোট পাওয়া গেল, সাথে একটা ভিডিও। নোটে লেখা আছে, এই নোংরা ভিডিওটার জন্যই আজ ও সুইসাইড করছে। কিন্তু পাগল দাদাটা সমানে বলে যাচ্ছে, কাতুকুতু বুড়ো, কাতুকুতু বুড়ো। এখন কেদারের ডাক নাম যে বুড়ো সেটা অফিসার অলরেডি জেনে গেছে। তাই আবার ও শিওর হলো যে খুনগুলো কেদারই করছে। কিন্তু ওর উপর হওয়া অত্যাচারের কথা মাথায় রেখে অফিসারের কেদারের উপর রাগ না হয়ে মায়া হলো। ওরও মনে হলো কেদার যা করছে বেশ করছে, আমাদের পুলিশেরই কাজ করছে উইদাউট ইউনিফর্ম। অফিসার এবার খোঁজ খবর নিয়ে সোজা কেদারের সেই ভাঙা জাহাজে চলে গেল এবং ওকে অ্যারেস্ট না করে একটা অদ্ভুত কন্ডিশন রাখলো। অফিসার টেবিলে 3টে ফটো রাখলো, তৌফিক আলম, শঙ্কর রায়, হিরণময় মিত্র। বলল মালা কর্মকারের 5 বছর আগের কেস। তৌফিক এখন বাংলাদেশে, শঙ্কর বিহারে, আর এই ছেলেটা হিরণময় হলো এমএলএ বৃন্দাবন মিত্রের একমাত্র ছেলে, এই বারুইপুরেরই প্রমোটার। মালা তার 2 বছরের মেয়ে রিঙ্কিকে নিয়ে এদের অফিসে গিয়েছিল পাওনা আদায়ের জন্য। তারপর মালাকে একটা কনস্ট্রাকশন সাইডে নিয়ে গিয়ে এরা 3জন মিলে গণধর্ষণ করে 6 তলা থেকে মালাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তাতেও মালা মরেনি, এখনো হুইল চেয়ারে। তখন থেকেই মালার মেয়ে রিঙ্কি নিখোঁজ। এমএলএ বৃন্দাবন ওর ছেলেকে বাঁচাতে টাকা দিয়ে কেস বন্ধ করিয়ে দেয়। তখন আমিও কিছুই করতে পারিনি। এই 3জনেরও কোনো শাস্তি হয়নি। এখন এই 3জনকে তোমাকেই শেষ করতে হবে, তাহলেই তোমার করা খুনগুলো সুইসাইড বলে আমি চালিয়ে দেব। উপায় না দেখে কেদার আবারও রাজি হলো এবং কথা মতো তৌফিক আর শঙ্করকে মেরেও ফেললো। এবার পালা হিরণময়ের। কেদার ফ্ল্যাট কিনতে যাওয়ার অছিলায় 6 তলার একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ যায়। গোমস, প্রাক্তন কর্নেল এবং কেদারের মামা সেজেছে এবং একটা হুইল চেয়ারে রয়েছে। এবার কথায় কথায় কেদার হিরণময়কে মালার কথা মনে করিয়ে দেয়। ভয় পেয়ে হিরণময় ওর একজন লোককে ডাকে। একটা লোক এসে বন্দুক নিয়ে কেদারের দিকে এগিয়ে যায়, কিন্তু ও জানেও না হুইল চেয়ারে বসা ব্যক্তিটি চলতেও পারে। গোমস তখন উঠে গিয়ে একটা বড় রড দিয়ে সেই লোকটির মাথায় আঘাত করে। লোকটি তৎক্ষণাৎ সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর শুরু হয় লড়াই কেদারের সাথে হিরণময়ের। কেদারকে অবাক করে দিয়ে হিরণময় সেই লোকের হাত থেকে ছিটকে পড়া বন্দুক তুলে নিয়ে একটা গুলি চালায়। সেটা গিয়ে লাগে গোমসের পেটের নিচে। এবার কেদার আরো রেগে গিয়ে হিরণময়কে একটা জোরদার ধাক্কা দেয়। তাতে করে হিরণময় 6 তলা থেকে নিচে পড়ে যায়। দুর্ভাগ্যবশত হিরণময় পড়ে যাবার সময় একটা রশিতে টান পড়ে যায়, আর সেটা পায়ে লেগে গোমস উপর থেকে পড়ে গিয়ে মারা যায়। ঠিক সেই মুহূর্তে অফিসার এসে কেদারকে গ্রেপ্তার করে। কেদার বলে, এটা তো কথা ছিল না স্যার, আপনি বেমানি করছেন, আমাকে ছেড়ে দিন। কিন্তু অফিসার কোনো কথাই শোনে না। এবার আমরা প্রথম সিনে যেটা দেখেছিলাম সেই দিনটাই আসি। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ছেলেটা হলো কেদার। প্রতিপক্ষের উকিল বারবার জিজ্ঞেস করছে, তুমি খুনটা করেছো? কেদার ওর খেলনাটা দেখিয়ে বলল, এ করেছে। এবার কেদারের থেরাপিস্টকেও কাঠগড়ায় ডাকা হলো। থেরাপিস্ট কেদারের অসুখের কথা আদালতকে জানালো। অফিসার কিন্তু কেদারের প্রথম 3টে খুনকেই সুইসাইডই লিখেছে, কারণ কেদারের কথা ভেবেই অফিসার সেদিন ওকে গ্রেপ্তার করেছিল। কারণ জেলটাই ওর কাছে সব থেকে সেফ ছিল, নইলে এমএলএ ওকে মেরে ফেলতো। কোর্টে অফিসার বিচারককে বলল, আমি হয়তো ভুলই করেছিলাম, কেদার কাউকেই খুন করেনি। ওখানে থাকা কিছু প্রত্যক্ষদর্শীর কাছে জেনে নিন। প্রত্যক্ষদর্শীরাও এই অফিসারের কথাটাই বলল। অফিসার কেদারের পরিবারকে নিয়ে একটা ব্ল্যাকমেলের ফাইল বানিয়েছিল। আসলে শিশু সেবা কেন্দ্রের নামে বৃন্দাবনের নারী পাচার, খুচরো দুর্নীতিতে তার সই, হোমিসাইডের তথ্য প্রমাণ সবকিছুই আছে এই ফাইলের মধ্যে। তাই এইগুলো দেখিয়ে বৃন্দাবনকে ভয় দেখালে এমএলএ বলল, আসল কাগজগুলো কই, আমাকে দিয়ে দিন। আর আমাকে কি করতে হবে বলুন? কেদারের জেঠু বলে উঠলো, আমার ছেলেকে জেল থেকে ছাড়াবে আপনারই সিস্টেম। এমএলএ রাজি হয়ে গেল। তাই সাক্ষী সবুত সবকিছু কেনা হলো কেদারের হয়ে সাক্ষী দেবার জন্য। এখানে মালার কেসটাও তোলা হয়, যেখানে মালার শরীর থেকে পাওয়া সিমেন্ট স্পেসিমেন হিরণময় সমেত বাকি 2জনেরই ছিল। ফলে এখানে মৃত হিরণময়ও দোষী প্রমাণিত হয়। আর সবকিছু দেখে শুনে বিচারক কেদারকে ট্রিটমেন্টের আদেশ দেন। এবার পারো ওর মা বাবাকে বাই করে নতুন জায়গায় অফিস জয়েন করবার দিন। এখানে আমরা জানতে পারি যে ছোটবেলায় পারোর বাবাও ওর উপর যৌন হেনস্থা করেছে। পারো ওর বাবার কথা কেদারকে বলেইনি, তাহলে কেদার ওর বাবাকেও মেরে ফেলতো। আজও বলল না। শুধুমাত্র পঙ্গু মাকে বিদায় জানিয়ে ওরা গাড়িতে চাপলো। রাস্তায় অফিসার কেদারকে ফোন করে জানালো যে মালার মেয়ে রিঙ্কিকে খুঁজে পাওয়া গেছে। তাই সবাই আজ প্রচন্ড খুশি। আজ মহা আনন্দের দিন, মহা মিলনের
মিলনের দিন, কেদারের সাথে ওর পরিবারের। এবার কেদার আর পারো সবার আশীর্বাদ নিয়ে এক নতুন জীবন শুরু করতে চলেছে। কিন্তু ঈশ্বরের বোধহয় এটাতে ইচ্ছা ছিল না। এমএলএ বৃন্দাবন কেদার আর পারোকে মেরে ফেলতে তার লোক পাঠিয়েছে। একদল গুন্ডা বাইকে করে এসে কেদারের গাড়ি লক্ষ্য করে ফায়ারিং শুরু করে। তাতে কেদার আর মালা ঝুঁকে গেলেও গাড়ির ড্রাইভার মারা যায় এবং চলন্ত গাড়ি অ্যাক্সিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ছিটকে পড়ে পারোর মৃতদেহ। জীবিত কেদার কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে অতি কষ্টে ওর পারোর কাছে পৌঁছায়। কিন্তু পারোর মৃত্যু দেখে কেদার চিৎকার করে ওঠে এবং এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।